परम पूज्यमय श्रीमद स्वामी गौतमानंद महाराज श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जाना। पूजनीय सन्यासीबृंद, अन्यान्य श्रद्धेय सन्यासी ब्रह्मचारीबृंद এবং ভক্তবৃন্দ, আমি যখন মহারাজের সঙ্গে ছিলাম, স্মরণানন্দজি মহারাজের সঙ্গে, তখন আমি কখনোই ভাবিনি যে তাঁর সম্বন্ধে আমাকে এরকমভাবে স্মৃতিসভার আলোচনা বা স্মৃতি আলোচনা করতে হবে। তাই ঠিক দাদা ভাইয়ের মতন মিশতাম। ওর সঙ্গে আমার বয়সের উনিও আমাকে একটি ছোট ভাইয়ের মতন দেখতেন। ওর স্নেহ এবং ভালোবাসা এইরকমই সম্পর্কটি ছিল। আমি এখন দেওঘরে আছি, সুতরাং যোগাযোগ খুব একটা হতো না, কিন্তু দেওঘরে সব কাজের জন্যই কলকাতাকে নির্ভর করতে হতো। তার জন্য সেখান থেকে সাধু ব্রহ্মচারীদের কলকাতায় পাঠাতে হতো। তারা বেশিরভাগই অদ্বৈত আশ্রমেই উঠতেন এবং অদ্বৈত আশ্রমে এত আদর যত্ন পেতেন, অনেকটাই মামার বাড়ির মতো, যেন ওখান থেকে যেতেই চাইতো না। তো যাই হোক, আমি একবার মহারাজকে আমন্ত্রণ করলাম যে একটা সভা আছে, তাতে অনেক বিশিষ্ট ব্যক্তি আসবেন, আপনি যদি দয়া করে কি নোট অ্যাড্রেস নেন। তা আমার তখন সেই সময় একটা মিটিং, একটা এনগেজমেন্ট ছিল দিব্যালয়ে। আমায় বললেন যে আরে আমার তো ওই দিন ওইখানে আছে। তা আমি বললাম তো আমারটা তো তার একদিন পরেই, সুতরাং আপনি চলে আসবেন না, ট্রেনে করে চলে আসবেন, তাহলেই হবে। তারপরে আচ্ছা দেখি। তারপরে উনি গেছেন, কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আমাকে ফোন করলেন, আরে দেখো আমি তো এখানে অসুস্থ হয়ে পড়েছি, আমি গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না, কী করবো? আমি বললাম যে মহারাজ, তখন আসা যাওয়া সাধারণত গাড়িতে বাসেই আসতে হতো। আমি বললাম আপনি এক কাজ করুন, একটা কার নিয়ে নিন, কার আর একজন সাধুকে নিয়ে চলে আসুন, আমি এখানে কোনো রকমে ম্যানেজ করে দেবো, আপনি খালি প্রেজেন্সটা থাকবেন, তাহলেই হবে। তা উনি আমার কথা মেনে নিলেন, মেনে নিয়ে সে কষ্ট করেই এলেন। তখন দেখছি সত্যিই জ্বর। আমি চিকিৎসা ডাক্তার ঠিক করে রেখেছিলাম, ডাক্তাররা দেখলেন, ওষুধ দিলেন, ম্যানেজ হয়ে গেল। পরের দিন সুন্দরভাবে ফাংশনটি করে চলে গেল। যাই হোক, সুতরাং এরপরে মাঝে মাঝে কখনো কখনো দেখা হতো। একবার একটি আমরা তখন, আমি এবং আত্মবিদানন্দ, আমরা দুজনে তখন বিহারের ভাব প্রচার পরিষদের সঙ্গে যুক্ত হয়েছি। তো উনি এক জায়গায় আসছেন, সেখানে অবজারভার হয়ে, বেলুর মঠের রিপ্রেজেন্টেটিভ অবজারভার হয়ে আসছেন। আমরা গেছি, কিন্তু উনি আগে এসে পৌঁছেছেন, যেখানে থাকতে দেওয়া হবে। আমরা গিয়ে দেখি, আমরা দুজনে একসঙ্গেই গেছিলাম। আমরা গিয়ে দেখি সেই জায়গাটা একবারে ডোঙা ফোঙা, এরকম বিচ্ছিরি যত রকমের হতে পারে। তা আমরা তো দাঁড়িয়ে প্রধানটাই একটু অসন্তোষ প্রকাশ করছি, কিন্তু কেউ লোকজন নেই। দেখি মহারাজই নিজেই এসে বসে আছেন, উনি একলাই আছেন। তারপরে উনি বলেন, কি এসব কি দেখছ? এসব আমি 1 ঘন্টা ধরে পরিষ্কার করেছি, তারপরে তোমরা একটু পেলে। যাই হোক, তারপরে আমরা অবশ্য বলে কয়ে অল্টারনেটিভ ব্যবস্থা করলাম। এরপরে উনি আমাদের, যখন উনি অদ্বৈত আশ্রমে ছিলেন, এরা সব আছেন, এরা সেই সম্বন্ধে অনেক কিছু বিস্তৃত বলবেন। তো আমি যেটা উল্লেখ করতে চাই, সেই সময় বাংলাদেশ, বিশেষত ভারতবর্ষ, বিশেষত বাংলাদেশ একটা কালচারাল ক্রাইসিসের মধ্যে চলেছিল, নকশাল এবং সিপিএম মুভমেন্ট। ওইটাকে কাউন্টারাক্ট করবার জন্যে উনি বিবেকানন্দ যুব মহামণ্ডল সৃষ্টি করলেন। নবনীয় বাবুকে ধরে এবং তনুবাবুকে ধরে উনি ওইটিকে সৃষ্টি করলেন। সুতরাং এটি শুধু তা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি কল টু দি নেশন একটি বই বের করলেন, স্বামীজির বই, মাত্র 4 আনা দাম, 25 পয়সায় একটি বই পেতে পারে, যাতে
এবং পিক্টোরিয়াল যে স্বামীজির, মায়ের, ঠাকুরের এই ধরনের যাতে একটা কালচারাল একটা মানে অন্তত কাউন্টার কালচার যাতে দেওয়া যেতে পারে। উনি যখন সারদাপীঠও গেলেন সেখানেও ঠিক একটাই করেছেন, এই গৌরদাসী আছে ওই মানে ওকে করবার জন্যে, দান করাবার জন্যেই উনি শুরু করেছিলেন বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ। সেটিও উনি সৃষ্টি গৌরদাস ও ডক্টর বক্সিকে দিয়ে উনি শুরু করেছেন। তাছাড়া সারদাপীঠে সেই সময় আর্থিক অতি অসচ্ছল অবস্থা, সেইটাকে কী করে রিজুভেনেট করা যায় তার জন্য তিনি বুক সেল, এই গঙ্গা ধূপ, এই ধরনের প্রজেক্ট, রামকৃষ্ণ দর্শন এবং এইগুলি সর্বোপরি তখন সর্বগানন্দ আমাদের দীপঙ্কর জয়েন করেছে, ভগবান দেয়া তাঁর অপূর্ব গলা, সেই গলাটিকে মহারাজ সম্পূর্ণ কাজে লাগালেন। তিনি প্রফেশনাল লোক দিয়ে ওকে দিয়ে গান করিয়ে সেই গানের আর গোটা রামকৃষ্ণ, গোটা পৃথিবীময় যে আমরা সুন্দর রামকৃষ্ণ, এটি সব এই দীপঙ্করেরই গাওয়া এবং তার পেছনে মহারাজের অবদান। চেন্নাইও একটা চ্যালেঞ্জ, কারণ চেন্নাই পুরনো হেরিটেজ আশ্রম, সেই আশ্রমে কোনো কিছু করা বড় কঠিন। উনি যখন গেছেন সেখানে, কারণ ওখানে মন্দিরটি দোতলা, নাট মন্দিরটি একতলা, তো বুঝতেই পারছেন, তো সেখানে খণ্ডন গাওয়া বা ভক্তদের কাছে একটা খুবই অসুবিধা। কিন্তু এত বড় হেরিটেজ বাড়ি এবং হেরিটেজ ট্র্যাডিশন, সেখানে কেউ হাত দিতে সাহস করছে না। উনি সেটিকে চ্যালেঞ্জ থেকে ধরলেন, ধরে সেখানে তিনি নতুন জমি কিনে সেখানে মন্দির করেছেন, করে চলে এসেছিলেন এখানে বেলুড় মঠে। তখন তারপরে গৌতমানন্দ মহারাজ, দুজনে গৌতমানন্দ মহারাজ, উনি সেখানে মন্দিরটি স্থাপনা করেছেন এবং আমরা পেয়েছি। উনি যখন এখানে বেলুড় মঠে চলে এসেছেন তখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকে উনি দেওঘর থেকে এখানে নিয়ে এলেন সহকারী হিসেবে। আমি সহকারী হিসেবে ওর সঙ্গে কাজ করেছি তো এত বছরই। তা যখন কোথাও কোনো একটা সেন্টারে পাঠাতে হবে তো তখন ঠিক ছোটো ভাইকে যেমন, ছেলেকে যেমন করে, উনি এই স্টেশনে নামবে, এরপরে এখানে দেখবে, এর আগে এই স্টেশন, এরপরে এই স্টেশন, এই দিক দিয়ে নামবে, উঠবে, এরকম করে। আবার সেখানে কোথায় কি হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটোর সম্বন্ধে ওরা একবারে তুখর নলেজ, একেবারে ওখানে কী কী দেখবার আছে, কোন জায়গাগুলো অ্যাভয়েড করবে, সমস্তটা কী খাবে কী খাবে না, এইরকম করে ঠিক একটা বাচ্চা ছেলেকে যেরকম করে উনি এইরকমই একটা করে লিখে রেডি করে দিয়ে দিতেন। আবার যখন কোনো একটা সেন্টারে যাচ্ছেন, ওর সঙ্গে যাচ্ছি, উনি আমাকে বলেই দিতেন, দেখো তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকবে, দূরে সরে যাবে না, কারণ ওরা তোমাকে নেগলেক্ট করবে। আমি তো জেনারেল সেক্রেটারি, আমাকে পেছনে পেছনে ছুটবে, তা তুমি ছাড়বে না। আর আমি গেলেই আশ্রমে দেখে আমাকে সঙ্গে সঙ্গে খবর নিতেন, ও কোথায় আছেন না আছে ইত্যাদি। এবং মিটিং বা কোনো টক বা কোনো কিছু ডিসকাশন হলে সঙ্গে ডেকে নিতেন, বলবার স্বাধীনতা এবং ডিসকাশনের যথেষ্ট সুযোগ তিনি দিতেন। এরকম একবার অরুণাচলে কোন সেন্টারে গেছে আমি ভুলে গেছি, সেখানে আমাদের কতগুলি জিনিস দিয়েছে, জাবজা দুর্গা বলে একটা হ্যাট, টুপি, যে সব সেসব পোশাকগুলো যা মানে ভিআইপিদের দেয়। আবার তার সঙ্গে দুখানে তলবার দিয়েছে, আমাকেও একটা দিয়েছে, ওকেও দিয়েছে। প্লেনে তো ট্রেনে দেবে না, আমাদের আটকে দিল। তারপরে আমরা তো এখন ছেড়ে দিয়েছি। তবে নেমেলাম, যখন বাইরে বেরিয়েছি তখন দেখি পাইলট এসে আমাদের তলোয়ার দুটো দিয়ে দিল ফেরত। অর্থাৎ যেহেতু আমরা প্যাসেঞ্জার হিসেবে নিতে পারি না, সেই জন্য ম্যানেজার তিনি ওটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। সব পেয়েছি, আমিও তো খুব খুশি, একটা নতুন কিছু জিনিস পেয়েছি। আসার পর তারপর সেই দিনই সকালে এসেছি, রাত্রিবেলায় আমাদের পাঠ হয়, তো পাঠের সময় সেখানে গেছি, গিয়ে দেখি মহারাজ করেছে কি সেই জাবদা জুবদাগুলো সব গায়ে চাপিয়ে তো সোলটা হাতে নিয়ে বা চুপ করে বসে আছে গম্ভীর হয়ে। সুতরাং সব সাধু যারা এসছে পাঠের সময়
খুব করতে পারছি, আর উনি কোনো কথা বলছেন, চুপচাপ বুঝে আছেন। এরকমভাবে আমরা যখন মিটিংয়ে আসতাম, মিটিংটা আমাদের সাধারণত মোটামুটি টাইম ছিল। মিটিংয়ের প্রথমে খানিকটা ডিসকাশন যে হওয়ার হয়ে যেত, কিন্তু টাইমলি আমরা ঠিক উনি সবাই যে যার 8:30টায় আসতেন, 9টার সময় মিটিং আরম্ভ হতো, 9টা থেকে 9:30 চা খা, 9:30 থেকে 10:30 আমাদের ডিসকাশন, 10:30টায় চলে যাব। তারপরে যে যার নিজেদের কাজ অ্যালট করেছে সেগুলো ডিস্ট্রিবিউট করা। তার ঠিক 11টা থেকে ভিজিটার্স, 11টা থেকে 12টা ভিজিটার। আমরা সকলেই একসঙ্গে ডাইনিং হলে যেতাম, মঙ্গলারকে অ্যাটেন্ড করতাম, রাত্রে খেতাম, ডাইনিং হলে গিয়ে খেতাম, সবাই ভারতীয় অ্যাটেন্ড করতাম। মিটিং সব পেপারসগুলো তৈরি করে রেডি করে সব অ্যাজেন্ডাগুলো পরপর পাঠ করিয়ে নেওয়া। কিন্তু মিটিংয়ের সময় ইনভেরিয়েবলি ভূতেশান মহারাজ আর জয়রাম মহারাজ এরা দুজনের গল্প জুড়ে দেবে। গল্প সে দিয়ে এই গল্প সে গল্প সে গল্প, ইনি একটা করছেন তো ও একটা পাল্টা আর একটা বলবে, ও বলবে তো এ বলবে, এ চলতেই থাকবে। এরা হতে হতে একবার একটা ঘটনা মনে পড়ছে। সেটা হলো, হঠাৎ সেদিন অনেক অ্যাজেন্ডা আছে, আমি খুব ভিজিলাম, তাড়াতাড়ি শেষ করতে হবে। গিয়ে দেখি কে কার মিটিং, সেখানে ভূতেশানজি একটা কি রামলীলার কথা বলতে আরম্ভ করেছেন। সেখানে হনুমানের লাইটটা উপরে রয়ে গেল, সে নেমে এলো। পরে তখন ভূতেশানজি বললেন তো জয়রাম মহারাজ আর একটা বললেন, উনি বললেন আরে ওটা কি এরকম হয়েছিল, বললেন আরে রামলীলায় সে হনুমানের কাপড় যখন সব খুলে গেল, সে একবারে দ্বারা পরে নেমে গেল। তারপরে তখন আবার জয়রাম মহারাজ আবার একটা ভূতেশানজি আবার একটা বলছে, বলে আরে ওটা কি আর এর থেকে আর একটা বলি। সে বলে বলছেন সীতার পাতাল প্রবেশ হবে, সীতা এখন সীতা এক জায়গায় দাঁড়াবে, আর আছে তলা থেকে কাঠ সরিয়ে নেবে, সীতা পড়ে যাবে। এখন চেঞ্জ হয়ে গেছে, ভুলে গিয়ে সেখানে রাম দাঁড়িয়েছিল, রামের সীতার প্রবেশ হয়ে গেল, পাতাল প্রবেশ। তার যখন এইসব হচ্ছে আমি তখন খেপে গেছি। আমি বললাম আপনারা এই রামলীলাই করবেন না মিটিং করবেন? তখন উনি বলছেন ভূতেশানজি, আরে জয়রাম দেখো সনাতন খেপে গেছে, খেপে গেছে ওকে। আরে সনাতন আমাদের কি রামলীলা ছাড়া আছে কি? এটাও রামলীলা, তুমি যে মিটিং করবে ওটাও রামলীলা, রামলীলা ছাড়া আমাদের আছেটা কি? এই হচ্ছে আমাদের স্পিরিট। আমার মনে হচ্ছে মানে কখনই টায়ার্ড হতেন না মায়াবত গল্প করতে। যখনই মায়াবতীর প্রসঙ্গ হতো একই গল্প 25 বার বলছেন, কিন্তু ঠিক বলে যাবেন। ওর শুনতে শুনতে আমার একেবারে যেন মনে হয় যে আমি যেন মায়াবতী দেখেই ফেলেছি। এই গত বছর আমি গেছিলাম মায়াবতী, ঘুরছি, ওর কাছে শুনেছি গল্প, সুতরাং মায়াবতী মনে হচ্ছে বুঝিবা সবই আমি ওর সঙ্গেই ঘুরছি। তখন ফিরে আসবো, তখন ভাবলাম যে আচ্ছা মায়াবতী কিছু একটা জিনিস নিয়ে যায়, কিন্তু সে সময় মহারাজের কথা বলার ক্ষমতা প্রায় নেই, কিন্তু বুঝতে পারেন শুনছেন। আমি ওখান থেকে করলাম কি, দেখলাম জমি থেকে একটু গম আটা হয়েছে, ওখানেই মেশিনে পেশেছে, একটু 200 গ্রাম আটা আর 2টি আলু ওই জমিতে হয়েছে। কোন জমিতে হয়েছে সব নিয়ে এসে মহারাজকে, কারণ আমাকে অনেক দিন পরে আসতে হবে, এসে মহারাজকে আমি দিলাম। বললাম মহারাজ ওই জমিতে এই গমটা হয়েছে, সেইটার আটা এইটা আর এটা। তখন উনি বলতে পারছেন না কথা, কিন্তু চোখে মুখে অবাক ভাষায় তিনি তার তৃপ্তি আমাকে দেখালেন। আমি বেলুন ভাইস প্রেসিডেন্ট হয়েছি, উনি প্রেসিডেন্ট, আমরা পাশাপাশি থাকি, কিন্তু দেখা সাক্ষাৎ ক্বচিত হয়, কারণ ওরও প্রোগ্রাম আমারও প্রোগ্রাম আলাদা। কারণ আমি সকালবেলায় যখন আসতাম বেরিয়ে টেরিয়ে ওকে দেখতাম, উনি ওই ওপরে
সে বক্তাকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে বসিয়েছি। উনি দক্ষিণেশ্বর, এদিকে স্বামীজির মন্দির, রাজা মহারাজের মন্দির, গঙ্গা, এখানে বসে বসে দর্শন করতেন। তা আমি রোজই এরম আসতাম। কোনো দিন ওর সঙ্গে আমি এখান থেকে এরম করে প্রণাম করতাম, উনি আমার দিকে তাকে একটু হাসতেন, এরম হচ্ছে। কখনো এরকম দেখাও হতো না। যেদিনই দেখা হতো না উনি বলতেন, আজকে তো তোমাকে দেখলাম না। আমি বললাম, মহারাজ হ্যাঁ, আজকে আমি ওই একটু বাইরে গেছিলাম, কিংবা কারোর সঙ্গে কথা বলছিলাম, কি আমার দেরি হয়ে গেছিল ইত্যাদি। একটা এই প্রসঙ্গে একটি ঘটনা বলে আমার বক্তব্য শেষ করি। সেই ঘটনাটি হলো, হিরণময় স্বামী তখন তিনি উনি পুরুলিয়া এবং দেওঘরের ইচ্ছা। তো সুতরাং তাকে মঠে আলোকদম আসতে হতো। সকালবেলা ভোরবেলা বেরিয়ে যেতেন, আর রাত্রে ফিরতেন 10টা, আবার বেরিয়ে যেতেন। তো সুতরাং প্রেসিডেন্টের প্রণাম করা সম্ভব হতো না। শঙ্করানন্দ সেন তখন প্রেসিডেন্ট। একদিন সুযোগ পেয়েছেন, গিয়ে মুখে প্রণাম করেছেন। তখন শঙ্করানন্দ সেন মুখে বলছেন, আরে তুমি আসো যাও, আমি খবর পাই, তা তুমি আমার সঙ্গে দেখা করো না কেন? তো বলি, আমি কাজে থাকি, সকাল ধরে বেরিয়ে যায়, আবার রাত্রে ফিরি, তখন তো আপনার দর্শনের টাইম নয়, তাই পারি না। তখন হেডমাস্টারই গল্পনা করেছেন আমাকে। তখন উনি বললেন, তোমার জন্য কোনো নিয়ম নেই, তুমি যখন সুযোগ পাবে আসবে। কেন জানো, আমারও ইচ্ছা করে তোমাদের দেখতে। আমাদের সঙ্গ এই ভালোবাসা দিয়েই তৈরি।